শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধে 7:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমি পাশের ঘরে ছিলাম, এখন এসেছি রান্নাঘরে চা বসাতে এসে দেখি রিজুর বাবা ফ্রিজ থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ওইদিকে পেঁয়াজ বের করে কুচি করে নিয়েছে, আর এখানে বসিয়ে দিয়েছে ডিম আর আলু সেদ্ধ করতে। আর আমি এসে তো চাটা বসিয়ে দিয়েছি পাশে, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো আলু সেদ্ধ প্রায় হয়ে এসেছে, ডিম আলু সেদ্ধ আর চায়ে যে এখানে বসিয়ে দিয়েছি। চায়ের জল আমার শুকিয়ে গেছে, আরেকবার জল দিতে হবে মনে হয়। তো জিজ্ঞেস করলাম যে কী করছো, বলছে যে চপ বানাবো। বলছে আমাকে তো বললে না এত গরমের মধ্যে তুমি চপ বানাচ্ছ, আর গরমের মধ্যে চপ না খেলেই হতো না। তখন বলছে তোমাকে বললে তুমি বলবে যে গরম, এত গরম বানিও না, যার জন্য তোমাকে না বলেই আমি শুরু করে দিয়েছি। আসলে রিজুকে টিউশন দিতে গেছিলো, ওখান থেকে এসেই রান্নাঘরে ঢুকেছে, আর রান্নাঘরে ঢুকে এগুলো কেটে নিয়েছে। আর ধনেপাতাটা কী করেছে বলো তো, ফ্রিজে আমি রেখেছি সেটা বের করে কুচি করে নিয়েছে না ধুয়ে। কাঁচা লঙ্কাটাও ধয়নি আর পেঁয়াজটাও ধয়নি, তো ধনেপাতা কি না ধুলে চলবে বলো তো। এখন এটাকে কি করে ধুবো চিন্তা করছিলাম, কারণ ধুতে গেলে তো সব পড়ে যাবে। একদম কুচি করে নিয়েছে, নিজেই আবার আমাকে বুদ্ধি দিচ্ছিল যে চায়ের ছাঁকনিতে নিয়ে ধাও, তাহলে আর একটাও পড়বে না। তো আমি তাই করলাম। এখানে দেখো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছে, আর আলুগুলো এখন ভালো করে চটকে নেবে ডিমের সাথে। আর এই যে লঙ্কার বাক্স আর ধনেপাতা রেখেছি বাক্সটা, এটা আমি ফ্রিজে তুলে রাখবো। আর দেখো এই যে আমি নুন দিয়ে দিলাম, এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু। এটাতে মিট মশলা দিতে হয়, তো মিট মশলা নেই আমাদের, তো এগুলোই আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিয়েছি একটু, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ লঙ্কা কুচি দেওয়া আছে এতে, আর একটু চালের গুঁড়ো দেওয়া হলো। আর এটার মধ্যে না একটু গরম মশলা দিতে হবে, সেটা আমি ভুলে গেছিলাম যখন এগুলো দিয়েছি। পরে আবার এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম একটু। ডিম আলু চটকে নিয়ে সেটার মধ্যে কিন্তু লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল আগেই, সেটা আর তোমাদেরকে দেখানোর আমি সুযোগ পাইনি, আমি ক্যামেরা অন করার আগেই দিয়ে দিয়েছে। আমার চা করা হয়ে গেছে, এবার আমরা চা খেয়ে নেব, তারপরে চপগুলো ভাজতে হবে। আর যদি চপগুলো ভাজার আগে রিজুকে আনার সময় হয়ে যায়, তাহলে রিজুকে নিয়ে এসে তারপরে চপগুলো ভেজে নেবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার দেখো চপের জন্য এই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটাকে ঠিকঠাক করে একটু মুঠো মুঠো করে নেওয়া হচ্ছে, চপ যেভাবে করে দোকানে সেইভাবে। আর এই যে থালার মধ্যে এবার সাজিয়ে রাখা হচ্ছে। দেখো বন্ধুরা, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে বিকেলে কোনো খাওয়ার জিনিস যদি বানানো হয় তবে সেটা রিজুর বাবা বানায়, আমি কিন্তু করি না। কারণ রান্না করার পর আমার আর গরমের মধ্যে এসব ইচ্ছে করে না। শীতকালে ঠান্ডা লাগে, গরমকালে গরম লাগে, আসলে আলসেমি বলতে পারো, আমার এগুলো বানাতে ইচ্ছে করে না। বিয়ের পর থেকেই দেখছি যে সন্ধেবেলায় যত কিছু খাবার বানানো হয় সব ও নিজেই বানায়, আমি বানাই না, আর সেটাই অভ্যেস হয়ে গেছে। এমনি রান্নাবান্না বলো সব কিছুই আমি করি, আর অন্যান্য কাজগুলো পিঠে পায়েস যদি বিকেলে কিছু এই ধরনের খাবার বানানোর হয় তাহলে সেটা আমি করি। কিন্তু চপ, তেলে ভাজা জাতীয় জিনিসগুলো, তারপর চিলি চিকেন, এগুলো কোনো দিন আমি বানাই না, এগুলো রিজুর বাবাই বানায় সব সময়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চপটা প্রায় রেডি হয়েই গেল, আর ভাজাটা মনে হয় হবে না, কারণ রিজুকে আনার সময় হয়ে গেছে। চপগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে, এখন ভেজে নিলেই হবে। তার মাঝখানে রিজুকে নিয়ে এলো টিউশন থেকে, আর টিউশন থেকে এসে ব্যাগটা এখানেই রাখে, স্কুল থেকে এসেও এখানে রাখে। তাই আমি ওকে বলছিলাম তুমি এখানে রেখো না, ব্যাগটা তোমার স্টাডি টেবিলের ওখানে রেখে আসো। ও নিচ্ছিল না জন্য আমি নিতে গেলাম ব্যাগটা, তবুও ব্যাগটা দেখো জড়িয়ে ধরেছিল, দেবে না আমার কাছে। আসলে দুষ্টুমি করে, মায়ের সাথেই করে, আর কার সাথেই বা করবে। এবার চলে এলাম রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। প্রথমে না সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলটা অল্প আছে, নতুন প্যাকেট আবার খুলতে হবে, তো আমি সেটা না খুলে একটু সর্ষের তেলই দিয়ে দিলাম, আর সাদা তেল এখন খুললাম না, নতুন প্যাকেট। আর এই যে দেখো একদম হাতা খুন্তি নিয়ে রেডি হয়ে গেছে রান্না করার জন্য। গরমের মধ্যে না ডেইলি যদি রান্না করতে হতো তাহলে আর চপ ভাজতে ইচ্ছে করতো না। দেখো এই যে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে কি তেলটা গরম হয়েছে নাকি দেখো তো, একটু পরপর তেলটা গরম হয়েছে নাকি দেখো তো, এই বলছে। আমি আবার বললাম তেলটা গরম হতে একটু সময় লাগে, আর গরম হওয়ার আগেই যদি তুমি দিয়ে দাও চপগুলো, তাহলে কিন্তু চপগুলো ভেঙে যাবে, ভাজা হবে না ভালো করে। যাই হোক দেখো চপগুলো দেওয়া হয়ে গেছে, এবার সুন্দরভাবে তেলগুলো তুলে তুলে দিচ্ছি, কারণ তেলটা না একটু কম দিয়েছি, আর একটু দিতে পারতাম, মানে ডুবো তেলে ভাজলে ভালো হতো হয়তো, কিন্তু আমি অত তেল দিলাম না, কারণ এই ভাজার তেলটার মধ্যে যদি আবার রান্না করতে চাই তাহলে সেটা খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর, তাই না? তাই আমি অল্প তেল দিয়েছি।
দেখো চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে ভীষণ সুন্দর হয়েছে, একদম দোকানের চপ যে হয় সেই রকম দেখতে। 10টা চপ ভাজা হয়েছিল, তার মধ্যে 5টা আবার নিচের ঘরে ভাবিদেরকে দিয়ে আসা হয়েছে, কারণ বাচ্চা দুটো আছে, ওরা কিছু করলে না আমাদেরকে না দিয়ে খায় না, আমাদেরকে সব জিনিস দিয়ে যায়। আর আমাদের ঘরে কোনো এই ধরনের জিনিস বানালে আমিও চেষ্টা করি ওদেরকে দিয়ে আসার, কারণ বাচ্চা দুটো আছে একদম আমার রিজুর মতো, তাই ওদেরকে না দিয়ে খেতে একদম ভালো লাগে না। চপগুলো ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে এই যে মুদিখানা বাজার অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এসেছে, এইগুলো এখন জায়গা মতো রেখে দিই। জিনিসগুলো জায়গা মতো রাখতে রাখতেই আবার রিজুর বাবা দেখো চপগুলো সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে। আর আমি বলেছিলাম সসটা না একটা বাটির মধ্যে দেব, সেটা আগেই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছে। যাই হোক, কিছু করার নেই, সাজিয়েছে তো সুন্দর করে, তাই না? এত কষ্ট করে আগুনের পাশে দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে যে চপগুলো তৈরি করলো, ভাজলো, এটাই যথেষ্ট, তাই না? আমি তো কিছুই করিনি, আমি শুধু জিনিসগুলো একটু বের করে দিয়েছি, এই মশলাগুলো একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, গল্প করেছি, সঙ্গ দিয়েছি, এটুকুই করেছি, আর কিছু করিনি। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। আর রিজুকে দেখো বাইরে থেকে এসে জামাটাও ছাড়েনি, শুধু হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছে চপ খাওয়ার জন্য, দেখেছো? এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। আর শয়নে দেওয়া আমার হয়ে গেছে, আমি পর্দা নামিয়ে দিয়েছি। আজকে কিন্তু এই ঠাকুর ঘরেই শয়নে দিয়েছি। আজকে গরম আছে কিন্তু ওই দিনগুলোর মতো গরম নেই, তাই আমি বেডরুমে নিয়ে গেলাম না গোপাল সোনাকে। আর এখন চলে এলাম বেডরুমে। দেখো রিজুর বাবা মোবাইল দেখছে, আর রিজুর বই খাতার অবস্থা দেখেছো? বই খাতা তো আছে সবই খোলা, কিন্তু যে পড়বে সে কিন্তু এখানে ছিল না। এবার আমরা চলে এলাম রান্নাঘরে। এখন বাজে 10:30, আমরা খাবো রাতের খাবার। আর রিজুকে ডাকলাম, ও পড়ছিল, এসে দেখো বসলো। আমি বললাম যে তুমি খেতে শুরু করো, হাত ধুয়ে বসো। বলছি যে না, তুমি খাইয়ে দেবে। তো বাচ্চারা মায়ের কাছে তো এটুকু আবদার করতেই পারে, তাই না? তো আমি এখন ওকে খাইয়ে দেবো। আর বন্ধুরা, এই ব্লগটা আমি আজকেই শেষ করছি না, এটা কাল সকালের কিছুটা সময় পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আবার কালকের ব্লগটাই শুরু করছি। তোমরা আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো চা করে নিয়ে এসেছি, আর রিজুর বাবার জন্য জল নিয়ে এসেছি। আর চা নিয়ে এসে বাইরের দিকটা একটু দেখাবো না তা তো হয় না। দেখো বাইরেটা কি ভালো লাগছে দেখতে, কিন্তু রোদ ওঠেনি আবার বৃষ্টিও পড়ছে না, কেমন যেন একটা গুমোট হয়ে আছে আকাশটা, আর ভীষণই গরম লাগছে। এইরকম আকাশ থাকলে না গরম লাগতে থাকে, তার থেকে রোদ ওঠা মনে হয় বেশি ভালো। আর হাওয়া আছে, কোনো কোনো সময় হাওয়া দিচ্ছে, আবার কোনো কোনো সময় হাওয়া হচ্ছে না, তো গরমটাই বেশি লাগছে হাওয়ার থেকে। আর দেখো গাছগুলো আস্তে আস্তে কতটা সবুজ হয়ে উঠছে, কী যে ভালো লাগে আমার এই দিকটাতে তাকিয়ে থাকতে। কিন্তু যখন ওই নারকেল গাছটা এখানে ছিল তখন আরও বেশি ভালো লাগতো। এখন তো নারকেল গাছটা নেই, তাই একটু ফাঁকা ফাঁকা লাগে এই দিকটাতে তাকাতে। যাই হোক, চলো এবার চাটা খেয়ে নিই, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে 5 মিনিট সময় কেটে গেছে, দেখো বুঝতেই পারিনি। এবার চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব।
চা খেয়ে চলে যাচ্ছি বাইরে, এই যে পাখিদেরকে খেতে দিতে হবে। আর সকাল সকাল যেহেতু মনে পড়েছে, আর কোনো কথা নেই, এখনই দিয়ে দেবো, তা না হলে দুপুর হয়ে যাবে, তারপর আমার মনে পড়বে যে ওদেরকে খেতে দিইনি। আর এই প্লেটটা কোন দিক দিয়ে যে ঢুকিয়ে পাখিদেরকে খেতে দেব সেটা বুঝতে পারছিলাম না। তারপরে ওই ফাঁকা দিয়ে দিলাম। আর দেখো এই দিকটাও কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে গেছে, তাই না? আজকে আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, রান্না বসাতে হবে, অফিস যাবে। আর দেখো রান্নাঘরে এসে আমি কাঁকরোল আর করলা কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। আর ডাল তো সকালেই করেছি, রিজু যখন স্কুলে গেছে তখন। আর ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রেখেছি, এইগুলোই কাটতে হবে। কি কি রান্না করব এখনও ঠিক করিনি, তবে বের করে রেখেছি সবজিগুলো, দেখে দেখে কেটে নেব। আজকে রিজুর বাবা অফিসে খাবার নিয়ে যাবে না, যার জন্য রান্নার একটু তাড়াহুড়োটা কম আছে। কারণ মাছের ঝোল বা মেইন যে রান্নাগুলো সেগুলো করতে হবে না, ডাল তার সাথে একটা ভাজা করে দিলেই হবে। আর দেখো কথা বলতে বলতে ভাজাগুলো আমার করা হয়ে গেছে। আর ডাল তো আগেই করে রেখেছি, তোমাদেরকে বললাম। আর এই রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে। প্রতিদিনই খিদে পায়, কিন্তু আজকে খিদেটা একটু বেশি পেয়েছে, তাই আমি ভাবলাম একটু ম্যাগি করে নিই, ম্যাগিটাই খেয়ে নেব একটু। কারণ ভাত তো রান্না হয়ে গেছে, তার সাথে ডাল ভাজা আর কালকের রান্নাটাও আছে, তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। কিন্তু রিজুর বাবা খেতে বসবে একটু পরে, আর ভাত রান্না করার পর প্রথমেই যেন নিজে খেয়ে নিতে কেমন লাগে, তাই না? তাই ম্যাগিটা করে নিয়েছি। আর ম্যাগি না 2 প্যাকেট করেছি, এতগুলো হয়ে গেছে, এতগুলো তো আমি খেতেই পারবো না। তাই ভাবলাম দিদি এসেছে বাসন মাজার জন্য, ওপরে ছাদে গিয়ে বাসন মাজছে, তো দিদি নেমে আসুক ছাদের থেকে, তারপরে দিদিকে অল্প দেবো আর আমি অল্প খাবো। ম্যাগিটা বাটিতে বেড়ে রেখে আমি চলে এসেছি এইদিকে, রিচুর বাবার ভাতের থালাটা রেডি করে নিলাম। দেখো ভাতের সাথে কাঁকরোল ভাজা করলা ভাজা দিয়েছি, আর মুসুর ডাল করেছি সকালে, সেটা দিয়েছি। আর কালকে একটু চিকেন করেছিলাম, তোমরা দেখেছো, সেটা রয়ে গেছে, সেটা দিয়েছি। এই দিয়ে হয়ে যাবে খাওয়া। আর আজকে তো খাবার নিয়ে যাবে না, তোমাদেরকে তো আগেই বললাম, তাই রান্নাটা একটু দেরি করে করলেও চলবে। আর এখানে দেখো কাপের মধ্যে জল নিয়ে নিয়েছি আর ওষুধ দিয়ে দিচ্ছি। রিজুর বাবাকে যদি এই ওষুধটা আমি রেডি করে না দিই তাহলে না খেয়েই চলে যাবে, আর যদি রেডি করে ভাতের থালার সামনেই রেখে দেই তাহলে মনে থাকে, তাহলে খেয়ে নেয়। আর কোনো দিন হয় যে ভাতের থালার সামনে এইভাবে রেখে দিই, তবুও মনে থাকে না, আমাকে নিয়ে যেতে হয়, আবার ড্রয়িং রুমে দিয়ে আসতে হয়। আর দেখো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আমি গোপাল সোনাকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই। গোপাল সোনার ভোগটা এখনো তোলা হয়নি, সেটা আমি তুলে নেব একটু পরে। এবার আমি এই দিকটাতে চলে এলাম। এই যে জানালাগুলো দেখো হাওয়ায় বন্ধ হয়ে গেছে, এগুলো ভালো করে খুলে ক্লিপগুলো লাগিয়ে দেবো আমি, তা না হলে না গরম হয়ে যায় ঘরটা, আর বাইরের হাওয়া না আসলে ঘর কি ঠান্ডা থাকে বলো তো? আমি এবার ঘর গোছাতে চলে এলাম, জানালাগুলো আমার খুলে দেওয়া হয়ে গেছে। এবার সোফাটা গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেব। এই ঘর গোছানোর কাজগুলো বেশিরভাগ আমি স্নানের পরেই করি, কিন্তু আজকে যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম এখনই করে নিই। বসার ঘরটা আমার গুছানো হয়ে গেছে, এবার আমি চলে এলাম বেডরুমে। আর বেডরুমে এমনি বিছানাটা গুছিয়ে রেখেছি, কিন্তু ভালো করে তো আর গুছানো হয়নি। সকালবেলা যতটুক না করলে না হয় সেইভাবেই করে তারপরে রান্নাঘরে চলে যাই আমি। আর দেখো এখন ভালো করে একটু গুছিয়ে নেব। ঘর গোছানো আমার হয়ে গেছে, এবার আমি চলে এলাম জামা কাপড় নিয়ে। এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখতে হবে, আর এইগুলো কাল ধুয়ে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে, তাই ভাবলাম এগুলো ভাঁজ করে যেখানে রাখার সেখানে রেখে দিই। কারণ এই জামা কাপড়গুলো যদি আমি রেখে দিই বিছানায় বা চেয়ারে বা জমিয়ে রাখি, তাহলে কিন্তু আমাকেই করতে হবে, পরে আরও কষ্ট হবে করতে গরমের মধ্যে। তার থেকে এখনই চটপট করে ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আবার সেই ছোটোবেলার কথা একটা মনে পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। মা যখন এরকম জামা কাপড় গুছাতো, মা পিসিরা মিলে সুতির শাড়িতে না মার দিত, মানে
বার্লি জাল দিয়ে সেটা জলের সাথে একটু মিশিয়ে সুতির শাড়িতে দিত। তো সেই শাড়িগুলো আগে কি অত ইস্ত্রি করতো সবার পক্ষে সেটা সম্ভব হতো না। বাড়িতে অনেক লোক, তো সবার জামা কাপড় যদি ওই রকম দোকানি দিয়ে ইস্ত্রি করে পরে তাহলে তো সম্ভব নয়, তাই না? তো মারা কী করতো, শাড়িগুলো সুন্দরভাবে ভাঁজ করতো, ভাঁজ করে করে পাট পাট করে রাখতো, তাতেই না সুন্দরভাবে ইস্ত্রির মতো হয়ে যেত। আর একটার ওপর আরেকটা এইভাবে চাপা দিয়ে দিয়ে রাখতে রাখতে ভাজে ভাজে সুন্দর সমান হয়ে যেত। তো ওই শাড়িগুলো যখন ভাঁজ করতো মা পিসিরা, আর দু মাথা ধরে টানতো শাড়ির, কারণ মার দিয়ে তো একদম কড়কড়া হয়ে যেত না। তো সেই শাড়িগুলো যখন দুজন মিলে দুদিক থেকে টানতো, ঝাঁকি দিত, ভাঁজ করতো, আর নিচে গিয়ে দাঁড়িয়ে ওই মাথার মধ্যে ওই শাড়িটা যে লাগতো সেটা বড্ড ভালো লাগতো। তখন আমরা না ওই শাড়ির নিচে গিয়ে পুরো লাফাতাম, আর এরকম লাফাতে গিয়ে হয়তো শাড়ির মধ্যে পা দিয়ে দিলাম বা শাড়িটা হাত থেকে ছুটে গেল মায়ের বা পিসির, তখন বকা খেতাম। তখন না বুঝতে পারতাম না যে জামা কাপড় ভাঁজ করারও মানে গরমের মধ্যে এই কাজগুলো করতেও কষ্ট হতো মাদের। তো আমরা শুধু তো ঘরের এই সব কাজই করি, কিন্তু মায়েদের কিন্তু অনেক কাজ করতে হতো, কারণ জয়েন্ট ফ্যামিলি ছিল, সবার কাজ করে দেওয়া, সবাইকে সময় দেওয়া, সবার মনের মতো করে চলা, সেগুলো করতে হতো। তো তাদেরও তো কষ্ট হতো, তাই না? এখন যখন এই কাজগুলো নিজে করি তখন বুঝতে পারি যে ওরকম দুষ্টুমি তো করতাম, কিন্তু মায়েদের তো খুব কষ্ট হতো তখন। যাই হোক বন্ধুরা, এখন এখানে আমি বসে একটু বিশ্রাম নিব, তারপর যাব স্নানে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।